সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি বনমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দশম শ্রেণীর আজকে বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। বাংলা প্রথম পত্রে আমাদের যে নির্ধারিত 15টা পদ্য রয়েছে তার একটা পদ্য হচ্ছে আমি কোনো আগন্তুক নই, কবি হচ্ছে আহসান হাবিব। আমি সেটা নিয়ে আলোচনা করব। তার পূর্বে আমি লেখক পরিচিতি নিয়ে একটু কথা বলে নেই, যেহেতু আমাদের এটা এমসিকিউ আসতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা এখানে লিখে নেই। দেখো, আহসান হাবিব জন্মগ্রহণ করেছেন 1917 সালে 2রা জানুয়ারি, ফিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যুবরণ করেন 1885 সালে 10 জুলাই। তাহলে তার জন্ম মৃত্যু ভালোভাবে তোমরা মুখস্থ করে রাখবা, মনে রাখবা। পেশা হিসাবে আহসান হাবিব, পেশা হিসাবে আহসান হাবিবের পেশা কী ছিল? তাহলে পেশা হিসেবে তিনি ছিলেন একজন সাংবাদিক। এখানে একটু তথ্য এখানে ছোট করে আমি কোটেশন করে রেখেছি। দেখো, দৈনিক বাংলা পত্রিকা সাহিত্য সম্পাদক পদে থাকাকালীন সময়ে তিনি মৃত্যুবরণ করেন। দৈনিক বাংলা পত্রিকা সাহিত্য সম্পাদক থাকাকালীন সময়ে তিনি মৃত্যুবরণ করেন 1985 সালে 10 জুলাই। আমরা তার কিছু সাহিত্যকর্ম নিয়ে দেখি। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে যেমন রাত্রি শেষ, ছায়া হরিণ, সারা দুপুর। রাত্রি শেষ কাব্যগ্রন্থটা প্রকাশিত হয় 1947 সালে, ছায়া হরিণ 1962 সালে, সারা দুপুর 1964 সালে। আশায় বসতি 1974 সালে, মেঘ বলে চড়তে যাব 1976 সালে। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের জন্য, সেটা হচ্ছে দুটো এখানে মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমি কেন বলতেছি, আমাদের যে আমি কোনো আগন্তুক নই কবিতাটি যে প্রকাশিত হয়েছে, এই কবিতাটি 2 হাতে 2 আদিম পাথর, যেটা প্রকাশিত হয়েছে 1980 সালে। ওই কাব্যগ্রন্থের একটা কবিতা হচ্ছে আমি কোনো আগন্তুক নই। তাহলে আমি কোনো আগন্তুক নই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 2 হাতে 2 আদিম পাথর, যেটা প্রকাশিত হয়েছে 1980 সালে। তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে প্রায় সময় পরীক্ষায় আসে, বিসিএস থেকে শুরু করে সবগুলো প্রিলিমিনারি পরীক্ষায় আসে। আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? এই যেটা হচ্ছে রাত্রি শেষ। রাত্রি শেষ আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ। আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ রাত্রি শেষ। আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাত্রি শেষ, যেটা প্রকাশিত হয়েছে 1947 সালে। 47 সালটা আমাদের কাছে এমনিতেই গুরুত্বপূর্ণ, যেটাতে দেশ বিভাগ হয়েছিল। ব্রিটিশ থেকে আমরা ভারতীয় উপমহাদেশ পৃথক হয়েছিল, তারপরে দেশ বিভাগ হয়েছিল, ভারত পাকিস্তান বিভক্ত হয়েছিল। আমরা এই তথ্যটুকু আমরা জেনে নিব, আমাদের জানা খুবই প্রয়োজন। তারপরে আমরা চলে যাই, আমরা কবিতাতে চলে যাব, সরাসরি কবিতায় চলে যাব। আমরা দেখি এই কবিতায় কবি কি বলতে চেয়েছেন। আমরা এখানে কবি যেই কথাটা বলেছেন, আমি কোনো আগন্তুক নই, অর্থাৎ কবি বলতে চেয়েছেন আমি কোনো অপরিচিত লোক নই, অর্থাৎ নিমন্ত্রিত কোনো অতিথি নই। আমি এখানেরই একজন, আমি এদেশেরই একজন, এই জন্মভূমিরই একজন। আমরা দেখি কবি এখানে কি বলতে চেয়েছেন। প্রথমেই আমরা দেখি, আমার কবিতার লাইনগুলো পড়ে প্রত্যেকটা লাইন পড়বো এবং তোমাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। দেখো, কবি বলতে চেয়েছেন আসমানে তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরাত বাঁশবাগানের বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী পূবের পুকুর তার ঝাঁকড়া ডুমুরে ঢালে স্থির দৃষ্টি, মাছরাঙ্গা আমাকে চেনে, আমি কোনো অভ্যাগত নই, খোদার কসম আমি ভিনদেশি প্রতীক নই, আমি কোনো আগন্তুক নই। কই কি বলতে চেয়েছেন? কই বলতে চেয়েছেন এই যে আগন্তুক, বলতেছে আমি কোনো নবাগত কেউ নই, নতুন কেউ নই। ঠিক আছে। আসমানে তারা সাক্ষী, ওই যে আসমান, সে আসমানে যে তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই ভূমির যে ফুল রয়েছে তারাও সাক্ষী।
উপরে যে আসমান সে আসমানের তারা সাক্ষী এবং জমিনে যে ফুল সে ফুল সাক্ষী। আমি কোনো অভ্যাগত নই, আমি কোনো আগন্তুক নই, আমি কোনো নতুন অতিথি নই। এরপরে বলতেছে কি, এই নিশিরাত বাঁশবাগানে বিস্তর জোনাকি সাক্ষী। বলতেছে এই গভীর রাতে যে জ্যোৎস্না, যে গভীর রাতে যে জোনাকিরা ঝলমল করে জ্বলতেছে, সে জোনাকিরা সাক্ষী। আমি কোনো আগন্তুক নই, সাক্ষী এই জারুল জামরুল। বলতেছে এই জারুল এবং জামরুল গাছও সাক্ষী। সাক্ষী পূবের পুকুর, তার পূবে যে পুকুরটা রয়েছে, নদী কবির যেখানে বসবাস করতেন তার পূবে যে পুকুরটা ছিল, সে পূবের যে পুকুর সেটাও সাক্ষী। তার ঝাঁকড়া ডুমুরে ঢালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। কি সাক্ষী? দেখো, ঝাঁকড়া ডুমুরে যে ডুমুরটা পেকে রয়েছে, সেই ডুমুরের দিকে অটোমেটিকভাবে মাছরাঙা পাখি তাক করে তাকিয়ে আছে, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। কখন? ওটা খেয়ে ওই মাছ খেয়ে ওই ডুমুর গাছে উঠবে, সেই ডুমুরের ঢালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। ওই যে মাছরাঙাটা ডুমুরের ঢালে বসে আছে, সেই মাছরাঙাটা আমাকে চেনে। আমি কোনো অভ্যাগত নই, আমি কোনো নতুন কোনো অতিথি নই, নিমন্ত্রিত কোনো অতিথি নই, নিমন্ত্রিত কোনো অতিথি নই। খোদার কসম, আমি কোনো ভিনদেশি প্রতীক নই। কবি আল্লাহর নামে কসম কে বলতেছে, আমি কোনো ভিনদেশি, বিদেশি কোনো প্রতীক নই, বিদেশি কোনো লোক নই, আমি কোনো আগন্তুক নই। বলতেছে আমি কোনো নবাগত কোনো ব্যক্তি নই, আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি সাপনিক নিয়মে এখানে থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে। অর্থাৎ কবি কি বলতে চেয়েছেন, দেখো কি সুন্দরভাবে বলতে চেয়েছেন, আমি কোনো আগন্তুক নই, আমি কোনো নতুন অতিথি নই, আমি ছিলাম এখানে, আমি এখানেই ছিলাম, আমি এদেশেই ছিলাম, আমি এই অঞ্চলেই ছিলাম, আমি এদের মাঝেই ছিলাম, আমি সাপনিক নিয়মে এখানেই থাকি, আমি কাল্পনিকভাবে আমি স্বপ্ন দেখি সবসময় আমি এখানেই থাকি, এখানে থাকার নাম সর্বত্রই থাকা। আমি যে এখানে আছি, এদের মাঝেই আছি, এই সুন্দর প্রকৃতির মাঝে যে রয়েছে কবি, এই প্রকৃতির মাঝে থাকা, এই জায়গায় থাকা, এদের মাঝে বিস্তার করা মানেই হচ্ছে সব জায়গায় থাকা, আর সব জায়গায় থাকার নামই হচ্ছে সারা দেশে থাকা। কবি কি বলতে চেয়েছেন? কবি সব জায়গায় আছেন, সব জায়গায় থাকার নাম কি? সারা দেশে থাকা। আমি কোনো আগন্তুক নই, এই খগরৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলে পাখিরা আমাকে চেনে। কি বলতে চেয়েছেন? আমি কোনো আগন্তুক নই, এই খগরৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। বলতেছে কি, আমি কোনো নতুন অতিথি নই, আমি কোনো নিমন্ত্রিত অতিথি নই, আমি নবাগত কেউ নই, আমি এই খগরৌদ্র তীব্র রোদের জলজ যে বাতাস, জল থেকে বয়ে আসে যে বাতাসটা, সে বাতাসের মেঘ ক্লান্ত দুপুরে বিকেলবেলা যখন ক্লান্ত মেঘ যখন ক্লান্ত হয়ে আসে, ওই বিকেলের পাখিরা আমাকে চিনে। বিকেলবেলা যখন পাখিরা এখানে ওখানে ছুটাছুটি করে বাসায় যাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে, ওই ক্লান্ত পাখিরা কি করে? ক্লান্ত পাখিরাও কবিকে চেনে, ক্লান্ত পাখিরাও কবিকে চেনে। তারা জানে আমি কোনো আত্মীয় নই, তারা জানে আমি কোনো আত্মীয় নই। ওই যে পাখিরা জানে কি জানে? ইনি কোনো কারো আত্মীয় নয়, কারো কোনো আত্মীয় নয়। কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতা। বলতেছে কার্তিক মাসে যে ধানের মঞ্জুরি, অর্থাৎ ধানের যে শীষটা ফোটে, সেই শীষটাও কবিকে চিনে, সেই শীষটাও কবিকে চিনে। সাক্ষী তার চিরল পাতা, তার চিকন চিকন পাতাটাও সাক্ষী যে কবি কোনো অভ্যাগত নয়, কবি কোনো নতুন অতিথি নয়। টলমল শিশির সাক্ষী, জ্যোৎস্না চাদরে ঢাকা নিশিন্দের ছায়া। বলতেছে কি, টলমল শিশির, ওই যে জ্যোৎস্না, ওই যে রাতের বেলা যখন শিশির পড়ে, টলমল শিশির, ওই শিশিরটাও কবিকে চিনে। আরও কে চিনে? সাক্ষী জ্যোৎস্না চাদরে ঢাকা নিশিন্দের ছায়া। নিশিন্দ হচ্ছে এক ধরনের গাছ, সে যে চাঁদের আলো, জ্যোৎস্না রাতে চাঁদের আলো যখন গাছের উপরে পড়ে, ঠিক তার অপোজিটে একটু ছায়া হয়, সে ছায়াটাও কবিকে চিনে। অকাল বার্ধক্যে নত কদমালি, তার ক্লান্ত চোখের আধার। বলতেছে অকাল বার্ধক্যে নত কদমালি। প্রায় সময় পরীক্ষায় আমাদের এসে থাকে যে অকাল বার্ধক্যে নতকে, অকাল বার্ধক্যে নত হচ্ছে কদমালি। তার চোখটা কেমন ছিল, তার চোখের চাহনি কেমন ছিল? তার চোখের চাহনি ছিল ক্লান্ত চোখের আধার, তার চোখে অন্ধকারাচ্ছন্ন ছিল, ক্লান্ত চোখটা ছিল ক্লান্ত। আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। তাহলে কবি চিরচেনা স্বজন একজনকে অকাল বার্ধক্যে নত কদমালি, তাহলে কদমালি ছিল কবির চিরচেনা একজন স্বজন, আত্মীয়। আমি জমিলার মার শূন্য খাকা
রান্নাঘর শুকনো থালা সব চিনে। বলতেছে এখানে কবি বলতেছে জমিলার মার শীর্ণ খাকা, অর্থাৎ জমিলার মার যে অভাব অনটনে তাদের দিনাতিপাত যাচ্ছে, সেই রান্নাঘরটাও শূন্য ছিল এবং তাদের থালাগুলোও কী ছিল, একবারে শূন্য ছিল, খালি ছিল। সেই শূন্য রান্নাঘরটা এবং থালাগুলো কি কাকে চিনে? কবিকে চিনে। সে আমাকে চেনে, কবিকেও, ওই জমিলার মাও কবিকে চেনে। এরপরে বলতেছে কে, দেখো কবি কি সুন্দরভাবে বলতেছে, হাত রাখো বৈঠায় নাঙ্গলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। বলতেছে হাত রাখো ওই বৈঠায়, কোথায়? নাঙ্গলে যে বৈঠা আছে সেটাতে হাত রাখো, তাহলে দেখবা সেখানে আমার স্পর্শ লেগে আছে, সেখানে তার কবির স্পর্শ লেগে আছে। কেমন গভীরে, খুব গভীরে, নীরব নিস্তব্ধে তুমি ওখানে হাত রেখে, আমাদেরকে হাত রাখতে বলতেছে যে হাত রেখে দেখো ওইখানেও কবির স্পর্শ লেগে আছে। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে ওই স্নিগ্ধ মাটির সুবাস। বলতেছে মাটিতে রাখো, মাটিতে আমার গন্ধ পাবে, ওই কবির গন্ধটা মাটিতেও পাওয়া যাবে, এবং আমার শরীরে লেগে আছে ওই স্নিগ্ধ মাটির সুবাস। বলতেছে আমাকে তো ওখানে পাবে, এবং মাটির মাঝে আমাকে পাবে, এবং ওই মাটির গন্ধের মাঝে দেখো মাটির গন্ধের মাঝেও লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। আমার শরীরেও কি ওই স্নিগ্ধ মাটির, ওই সুন্দর মাটির, ওই আকর্ষণীয় মাটির কি আছে, স্নিগ্ধ বাতাস রয়েছে, বিমোহিত বাতাস রয়েছে আমার গায়ে। আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই। কবি এখানে বারবার এই কথাটি বলতে চেয়েছেন যে আমাকে তোমরা বিশ্বাস করো, আমি কোনো নতুন অতিথি নই, আমি কোনো অভ্যাগত নই, আমি কোনো নিমন্ত্রিত অতিথি নই, আমি এখানেই ছিলাম, এখানেই আছি। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে দুদু নদীর কিনার। বলতেছে ধান আমরা জানি যে ধান ক্ষেতের দুই পাশে কি থাকে, সরু আইল থাকে। বলতেছে ধান ক্ষেতের দুই পাশে সরু পথ থাকে, সরু পথ, সে কথাটা বলা হচ্ছে। সামনে দুদু নদীর কিনার, বলতেছে সামনে কি নদী দেখা যাচ্ছে, যে নদীটার কিনার। আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই। বলতেছে কবি আমাদের কাছে নিবেদন করতেছে যে আমাকে বিশ্বাস করো, আমি কোনো নতুন অতিথি নই, নবাগত কেউ নই। এ কথাটাই বারবার কবি বলতে চেয়েছেন। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে দুদু নদীর কিনার। বলতেছে সামনে নদীর যে কিনার রয়েছে, নদীর যে দুই পাশ রয়েছে, নদীর মাঝখানে যে দুদু একবারে বালুময় রয়েছে, আমার অস্তিত্বে গাথা, আমার হৃদয়ে সেটা কি রয়েছে, গাথা রয়েছে, আমার হৃদয়ে সেটা একবারে মনের মাঝে সেটা গেঁথে রয়েছে। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ ভালক। বলতেছে আমি এই উধাও নদী, যেখান থেকে এইখান থেকে যে নদীটা উধাও হয়ে গিয়েছে, বিলীন হয়ে গিয়েছে, সে বিলীন হওয়া নদী একটা অবোধ বালক, অবুঝ আমি বালক। অবোধ বলতে এখানে অবুঝকে বোঝানো হচ্ছে, মুগ্ধ একবারে বিমোহিত, আমি এখানকার বিমোহিত একটা অবোধ বালক, আমি অবুঝ বালক। আমরা জানি এখানে যে এই কবিতাটা আমি তোমাদের আবৃত্তি পড়েছি, বিস্তারিত অর্থসহ বুঝিয়ে দিয়েছি। তোমরা বাসায় গিয়ে ভালোভাবে অর্থগুলো দেখবা, প্রতিটা লাইন বাই লাইন মিলাবা, তারপরে দেখবে যে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার ইনশাআল্লাহ ঠিকভাবে করতে পারবা। আর কবি এখানে মূলত বলতে চেয়েছেন যে জন্মভূমির সাথে মানুষের যে অবিচ্ছেদ্য সম্পর্ক থাকে, জন্মভূমির সাথে মানুষের যে অবিচ্ছেদ্য সম্পর্ক থাকে, সেই কথাটাই কবি আমি কোনো আগন্তুক নই কবিতায় প্রকাশ করেছেন। তিনি চলে যাবেন। আমরা জানি জীবনানন্দ দাশ অষ্টম শ্রেণীর একটা কবিতায় আমরা পড়েছি যে আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীটির তীরে এই বাংলায়। বা এই কবি বারবার এখানে আসতে চেয়েছেন। ঠিক এমনিভাবে আহসান হাবিব বলতেছেন যে আমরা এখানে যে জন্মভূমি এবং মাতৃভূমির সাথে মানুষের যে অবিচ্ছেদ্য সম্পর্ক, সেই সম্পর্কটাকেই বোঝানোর জন্য কবি এখানে আমি কোনো আগন্তুক নই কবিতাটায় সেই মূল বিষয়টাকে এখানে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আমার বরাবরের মধ্যে সবসময় একটা কথা বলা থাকে যে গদ্য এবং পদ্য থেকে সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হলে অবশ্যই শব্দার্থ এবং পাঠ পরিচিতি ভালোভাবে রপ্ত করতে হবে। পাঠ পরিচিতিটা ভালোভাবে রপ্ত করলেই ওই পাঠ পরিচিতি থেকেই আমাদের সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করা যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা রইল। আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।